যেগুলো নিয়ে আমরা যুদ্ধ করেছি, যেইগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেছি, যেইগুলো আমরা নির্বাচনী আমাদের ইশতেহারে, আমাদের পরিকল্পনা হিসেবে, আমাদের কমিটমেন্ট হিসেবে জাতির কাছে দিয়েছি, তার প্রায় প্রতিটাই এখানে এত চমৎকারভাবে জাস্টিস করা হয়েছে যে বলার মতো নয়। বলতেই হয় যে আজকের এই দিনে আমি যখন বলতে যাচ্ছি, নিঃসন্দেহে আমার বাজেটের পক্ষে বলার কথা অনেক অনেক বেশি। মাননীয় ডেপুটি স্পিকার, 11 জুন 2026 আমার জন্য একটা খুবই আবেগের দিন। আবেগের দিন এই কারণে যে আমি যখন রাজনীতি শুরু করেছি 2008-9 থেকে আমি নানা ক্ষেত্রে নেপথ্যে এবং রিসার্চ বেসড কাজের সাথে সম্পৃক্ত ছিলাম। সেখানে 2009 থেকে শুরু করে 2023 পর্যন্ত আমাদের জার্নি ছিল সরকারের বাজেট প্রণয়ন এবং বাজেট যেই তৎকালীন যেই চেপে বসা দানব তাদের বাজেট প্রণয়ন এবং সেই বাজেটের উপরে ঝাঁপিয়ে পড়া যে কোথায় কোথায় কি ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। আমরা ছায়া বাজেট তৈরিতেও কয়েক বছর ধারাবাহিকভাবে কাজ করেছি। ফলে এইবার যখন বাজেটটা দেওয়া হলো, এই বাজেট দেওয়া হলো আমি যখন সংসদে আছি একজন সাংসদ হিসেবে এবং সরকারি দল হিসেবে, এটা একই সাথে অত্যন্ত বড় দায়বদ্ধতা এবং নিঃসন্দেহে অনেক বড় একটা দায়িত্বের বিষয়। কাজেই বাজেটটার পুরো বক্তৃতা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং আমি প্রতিটা ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করেছি, যেইভাবে আমরা অতীতে বিরোধী দলীয় সরকার থাকা অবস্থায় সরকারি বিভিন্ন বাজেটের ফাঁক ফোকরে দৌড়িয়েছিলাম। কিন্তু একটা কথা বলতে হয় যে আসলে আমার দল বিশেষ করে আমার সম্মানিত চেয়ারম্যান যিনি মাননীয় প্রধানমন্ত্রীও বটে, তার প্রতি আমার আস্থা সীমাহীন। তার সাথে 2-2.5 বছর খুব কাজ করার সুযোগ আমার হয়েছে। আমার প্রত্যাশা ছিল অত্যন্ত হাই এবং নিঃসন্দেহে বলতে হয় মাননীয় অর্থমন্ত্রী এবং এই সরকার সেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন। আমি এই বাজেট যখন দেখেছি তখন আসলে এটা এত চমৎকার একটা বিষয় যেগুলো নিয়ে আমরা যুদ্ধ করেছি, যেইগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলেছি, যেইগুলো আমরা নির্বাচনী আমাদের ইশতেহারে, আমাদের পরিকল্পনা হিসেবে, আমাদের কমিটমেন্ট হিসেবে জাতির কাছে দিয়েছি, তার প্রায় প্রতিটাই এখানে এত চমৎকারভাবে জাস্টিস করা হয়েছে যে বলার মতো নয়। বলতেই হয় যে আজকের এই দিনে আমি যখন বলতে যাচ্ছি, নিঃসন্দেহে আমার বাজেটের পক্ষে বলার কথা অনেক অনেক বেশি। দেখুন, এই সুবৃহৎ বাজেট নিয়ে নানা কথা আছে, কিন্তু 20 কোটি দেশের মানুষ, নতুন জিওপলিটিক্যাল সিচুয়েশন, এই যুদ্ধাবস্থা, যুদ্ধ পরবর্তী বিশ্বের টালমাটাল অবস্থা এবং এই যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডকে মিট করতে হলে বাজেটের আকার অবশ্যই বড় হতে হবে। আর বাজেটের আকার বড় হওয়া প্রসঙ্গে তো বলতে হয় যে বাজেট ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের বাজেটের সাইজ, এবার আমি এনসিপির বাজেটের সাইজটাও বলি, 8,52,157 কোটি টাকা। কাজে এই বিষয়টা বাদ দিয়ে অন্য বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। দেখুন, যেই বিষয়ে বাজেটের প্রথমে মাননীয় ডেপুটি স্পিকার যেটা প্রথম আমার মনে হয়েছে বাজেট নিয়ে, সেটা হচ্ছে নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট ইজ a message towards the people of Bangladesh and of course towards the international communityর কাছে। কেন? কারণ তারা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, তারা বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং তাদের জন্য এটা বাংলাদেশের যে ব্যয় সংযম, সংস্কার ও অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তায় বাজেট বহন করছে, সেটা নিঃসন্দেহে অভাবনীয়। আপনাকে আমি এবার একটু টপিক ধরেই বলি। মুদ্রাস্ফীতি যেটা নিয়ন্ত্রণের যে সর্বোচ্চ আমাদের যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিংবা স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, কিংবা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে যে বিনিয়োগ, কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে সম্প্রসারণ, কিংবা বিশেষ করে উন্নয়ন ও পরিচালন ব্যয়ের যে আনুপাতিক হার কমিয়ে আনা। আমরা জানি যে এই জনপ্রশাসনে সবসময় উন্নয়নের চেয়ে পরিচালন ব্যয়ের আনুপাতিক হার অনেক বেশি, সেইটারই উদ্যোগ নিতে পারাটাও অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য। এখানে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির উপরে যেই জোর দেওয়া হয়েছে পরিবেশ ও জলবায়ু খাতে এবং জোর দেওয়া হয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তার প্রতি যে গুরুত্ব, সেই দিকে কর কাঠামোর আধুনিকায়ন যেটা সবচেয়ে বড় কথা। যে কোনো সরকারের আয়, তার রাজস্ব আয়, প্রধানতম আয়, তার অন্যান্য আয়ের
আয় হচ্ছে আশেপাশের, প্রধান আয়টাই রাজস্ব আয়। কাজেই এই জায়গাটি আধুনিকায়নের যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেইখানে আমাদের দলমত নির্বিশেষে প্রত্যেকেরই অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি কিছুক্ষণ আগে আমার মাননীয় ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, আমাদের সম্মানিত একজন সদস্য বললেন বিরোধী দলীয় যে কর রাজস্বের যে ব্যাখ্যা তিনি দিলেন, রাজস্বের ব্যাখ্যা তো এটাই হবে, রাজস্ব তো সরকারের কাছেই যাবে, কারণ এই প্রতিনিয়ত যেই দেশের মানুষের জনগণের ভাগ্যোন্নয়নে, তাদের জীবনের পরিবর্তনে যেই ব্যয়, সেটা আসবে কোথা থেকে? সরকারের তো আর অন্য কোনো সিস্টেম নাই, ইনায়াত বা অন্য কিছু। কাজে বাধ্য হয়ে আমাদেরকে রাজস্বের উপরেই প্রতিটা সরকারকেই নির্ভর করতে হয়। এইবার আসি, দুটো তিনটা কথা আমি আপনার মাধ্যমে, আমার মাননীয় বিরোধী দলীয় নেত্রী দুটো কথা বলেছেন, ঋণ খেলাপি। প্রথমত আমি এই শব্দটাকে রিজেক্ট করি। এই সংসদে আরপি অনুযায়ী কোনো ঋণ খেলাপি কখনোই নির্বাচনে অংশ নিতে পারেন না। আমরা দেখেছি আমাদের বহু ভালো নেতা শুধুমাত্র এই এক ইস্যুর কারণে বাদ হয়ে গেছেন। দেখুন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের অধিকাংশেরই জীবন নির্বাহের মূল পথটাই হচ্ছে ব্যবসা। এবং মাননীয় সদস্য, আপনার সময় আরো 4 মিনিট বর্ধিত করা হলো, 4 মিনিট। অসংখ্য ধন্যবাদ মাননীয় ডেপুটি স্পিকার। আমি বলতে চাইছিলাম যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের একটা বড় অংশ তাদের ব্যক্তিগত জীবন ব্যয় নির্বাহ হয় ব্যবসা থেকে, এবং ক্ষেত্র বিশেষে তাদের ব্যবসার কলেবর অনেক অনেক বড়। আপনি যত সহজে 6 লক্ষ কোটি টাকার হিসাব দিয়ে দিলেন, আপনি ভুলে গেলেন গত 17 বছরে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাচ্ছি, গত 17 বছরে সিস্টেমেটিক্যালি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কিভাবে তাদেরকে ডিফারেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে তাদেরকে ঋণ খেলাপি হতে বাধ্য করা হয়েছে। আমাদের মনে রাখা দরকার, এই যাদেরকে আমরা আজকে ঋণ খেলাপি বলছি তারা লক্ষ লক্ষ জবের সৃষ্টি করেছেন এবং এই বাংলাদেশেই তারা বিনিয়োগ করেছেন। তাদের এই বিনিয়োগ এককভাবে তাদের এই যে বাংলাদেশের কর্মসংস্থানে উপকার করেছে সেটারও কিন্তু আপনার পরিমাণ কম নয়। কাজে এই শ্রদ্ধাটা রাখতে হবে স্ট্রাগলটার প্রতি এক ধরনের সহমর্মিতা। এই নিঃসন্দেহে আগামীর সময় ভিন্ন হবে এবং আগামীর এই ভিন্ন সময়ে এই আমাদের যারা ব্যবসা করতে যে বিভিন্নভাবে বিভিন্ন ব্যাংকের কারণে এবং সরকারি তৎকালীন লুটেরা সরকারের নীতিমালার কারণে এই ধরনের সিচুয়েশনে এসেছেন, এখান থেকে তারা উত্তরণে সফল হবেন। আমি একটু কথা, আমার মাননীয় অর্থমন্ত্রী চমৎকারভাবে একটা পরিকল্পনা বলেছেন, সেখানে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। এই সাপ্লিমেন্টটা হচ্ছে যে আমাদের 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়ে আমরা কথা বলেছি, মাঠে যাদের অধিকাংশই হবেন নারী। এই জায়গাটায় আমার একটা ছোট্ট সাপ্লিমেন্ট দেওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য খুবই একটা ট্যাবুড ইস্যু। যেখানে দেশের মানুষ মূল স্বাস্থ্য সেবাই পায় না, সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা অনেকেই বিলাস মনে করেন, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয়। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে আমি জানাতে চাই যে আমাদের দেশে আপনি যদি যত বেশি আপনার একটু দারিদ্র্য সীমায় একটু যারা দুর্বল কিংবা গ্রামীণ অঞ্চলে যাবেন, আপনি আশ্চর্য হবেন 47.7% নারী তারা অবসাদে ভোগেন এবং হাইপার যে অ্যাংজাইটি সেটাতে ভোগেন 65% নারী এবং 23.6% নারী ভোগেন হচ্ছে গভীর চাপে। এই মায়েরা, এই নারীরা, তারা একটা সুস্থ পরিবার, সুস্থ সন্তান কিংবা সুস্থ জাতি কিভাবে উপহার দিবেন? এই মায়েদের আপনি দেখুন, আমরা যদি এইটার সাথে রিলেট করলে দেখি আমাদের আত্মহত্যার প্রবণতা কি ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে আত্মহত্যা আরেকটা ট্যাবুড ওয়ার্ড। এইখানে অর্ধেকের বেশি আত্মহত্যা রেজিস্টার করা হয় না। তারপরেও 2025-এর পরিসংখ্যান অনুযায়ী অলমোস্ট 15,000 মানুষ বাৎসরিক বছরে আত্মহত্যা করেন, দৈনিক যার হার 40টি। এবং এটা কম নয়, এই কারণে কম নয় যে এর মধ্যে 67% হচ্ছে 13 থেকে 19, তার মানে হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। আমার অনুরোধ হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীর কাছে যে 1 লক্ষ যেই মাঠ কর্মী যাবেন তাদের মধ্যে একটা সংখ্যা, সেটা 12,000 বা 13,000-কে কি আমরা মানসিক স্বাস্থ্য সেবার প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে মাঠে ছেড়ে দিতে পারি? ইউনিয়ন পিছু আমাদের 4,599টি ইউনিয়ন আছে। মাননীয় ডেপুটি
ডেপুটি স্পিকার, আমি কি আর 1 মিনিট সময় পেতে পারি? তাহলে প্রস্তাবনাটা আমি ক্লিয়ার করতে পারবো। জি, আপনি আর 2 মিনিট পাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পূর্ণাঙ্গ প্রস্তাবনাটা জি, দেন। 4599টা ইউনিয়ন আছে। আমরা যদি 3 জন করে মানসিক বা স্বাস্থ্য বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ প্রাপ্ত মাঠকর্মীকে নিয়োজিত করতে পারি, তাহলে অন্তত ওই ইউনিয়নে তারা ঘুরে ঘুরে বিভিন্ন মানে গ্রাম ভিত্তিক সেবা দেওয়ার পাশাপাশি স্কুল কলেজগুলোতে একটা সাপোর্ট দিতে পারবেন। বেসিক্যালি 4599 ইন্টু 3 হচ্ছে 13,800 জন। এখানে আমি এবার একটু প্রাথমিক, এখানে অনেক বিশেষজ্ঞ ব্যক্তি আছেন, তারপরেও আমি একটু বলতে চাইছি যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলে এই মানসিক স্বাস্থ্য সেবার একটা প্রাইমারি কেয়ার আছে, যেটা জাস্ট এটা ডিটেক্ট করা এবং ডিটেক্ট করে এটা পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন, আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। এটা বেসিক্যালি পূর্ণাঙ্গভাবে, যদি আমি পরিসংখ্যানটা যথাযথভাবে আমার কাছে নাই, কিন্তু এটা 400-র নিচে। 20 কোটি মানুষের দেশে এর চেয়ে ভয়াবহ পরিসংখ্যান আর কিছু হতে পারে না। কিন্তু পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ, 5 থেকে 6 বছর মেয়াদী। আমি জানি যে এই পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আছে, কিন্তু এই যে ইন্টারিম যে ট্রেনিংটার কথা আমরা বলছি, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, এই ট্রেনিংটা প্রোভাইড করলে, যেটা আসলে প্র্যাকটিক্যালি 2 দিন, 6 দিন, 8 দিন কিংবা ক্ষেত্র বিশেষে 15 দিনের ট্রেনিং দিয়েই আমরা তাদেরকে মাঠে মানে ছেড়ে দিতে পারবো। এবং তারা অ্যাটলিস্ট এই যে আপনি যখন স্বাস্থ্য বিষয়ে মাঠকর্মীদের পাঠাবেন, আপনি খেয়াল করে দেখবেন 35 অধিকাংশ নারীর যে শারীরিক সমস্যা, সেটার সাথে সরাসরি তার মানসিক সংযোগ, এবং তার মানসিক প্রচন্ড চাপটা তার স্বাস্থ্য ব্যবস্থাকে আরো ডিটোরিয়েট করে। কাজে এটাকে সাপ্লিমেন্ট করা হয় এইভাবে। এর বাইরে আর একটা বিষয় বলতে চাই, এইটা শেষ। এর বাইরে আরেকটা বিষয় কর আহরণ নিয়ে। দেখুন, কর আহরণ নিয়ে অসংখ্য পরিকল্পনা এনবিআর এর আছে, আমাদের এখানে মাননীয় অর্থমন্ত্রীর আছে। তারপরেও আমাদের একটা বিশাল জনগোষ্ঠী রাজনীতি প্রবণ, আমাদের রাজনৈতিক কর্মী অসংখ্য। আমরা